ওয়েলকাম সকলকে। আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, যেটাকে ইংরাজিতে বলা হয় ওয়েস্ট ম্যানেজমেন্ট, বাংলায় বলা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনা মানে ইংরাজিতে যদি আমরা ম্যানেজমেন্ট করে থাকি, তাহলে ম্যানেজমেন্ট মানে হচ্ছে হাউ টু ম্যানেজ সামথিং, কোনো কিছুকে আমরা কি করে ম্যানেজ করতে পারি। এখন এখানে বর্জ্য ব্যবস্থাপনার পড়ার আগে সবার আগে আমাদের জেনে নিতে হবে যে হোয়াই ওয়েস্ট ম্যানেজমেন্ট, কেন আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট করব, কি কারণ আমাদের এই ওয়েস্ট ম্যানেজমেন্ট করবার। না দেখো, যারা যারা বললে ভুল হবে, যে সমস্ত বর্জ্যগুলো পরিবেশ এর সাথে আপনা আপনি মিশে যায়, অর্থাৎ যেগুলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থগুলো নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা নেই। মাথা ব্যথা একেবারে নেই বলবো না, কিন্তু খুব বেশি নেই। কিন্তু সবথেকে বেশি মাথা ব্যথা হচ্ছে যেগুলো পরিবেশে অভঙ্গুর, জৈব অভঙ্গুর এরকম বর্জ্য পদার্থগুলো, তাহলে যেগুলো পরিবেশের সঙ্গে আপনা আপনি মিশে যেতে পারে না সেই পদার্থগুলো, অর্থাৎ এই চিন্তা সবথেকে বেশি আমাদের হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থগুলোকে নিয়ে, অর্থাৎ নন বায়োডিগ্রেডেবল যে ওয়েস্টগুলো। তাহলে একটা সময় আসবে, যেটা বলছিলাম যে আগের ভিডিওতে, যে প্রশান্ত মহাসাগরে একটা গার্বেজ প্যাচেস তৈরি হয়েছে যার আয়তন ফ্রান্স এই দেশটার 2.5 গুণের সমান। তাহলে আগামী দিনে আরও 1 শতাব্দী হয়তো লাগতে পারে, তারপরে হয়তো পৃথিবীতে প্লাস্টিক, পলিথিন বা অন্যান্য নন বায়োডিগ্রেডেবল বিভিন্ন বর্জ্যগুলোকে রাখার জন্যই একটা মহাদেশ বা একটা দেশকে আলাদা বরাদ্দ করে রাখতে হবে, মানুষের কৃষিজমি থেকে বাঁচিয়ে রেখে। তো এইভাবে তো চলতে থাকা সম্ভব নয়, তাহলে মানুষকে কিছু একটা উপায় ভাবতে হবে, যে উপায়ে আমার জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলোকেও এবং অভঙ্গুরগুলোকেও কিভাবে ইউটিলাইজ করা যায় অথবা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায়, যেগুলো আমাদের কোনো আর রাখার ঝামেলার থাকবে না, অথবা যে বর্জ্যগুলো কোনো কার্যকারিতা ছিল না বলে বর্জ্য করে ফেলে দিয়েছিলাম, সেগুলো থেকে যদি এখনও অন্য কোনো উদ্দেশ্য পূরণ করবার জন্য তাকে কাজে লাগানো যেতে পারে, অর্থাৎ তাকে আবার পুনরায় সম্পদ রূপে যদি কাজে লাগানো যায় তার চেষ্টা করা, এই টোটাল বিষয়টা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট কেন করব না, স্থান সংকুলান। ম্যানেজমেন্ট কেন করব, স্থান সংকুলানের প্রধান কারণ যে হারে এই জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পরিমাণ বাড়ছে, তো পৃথিবীতে এবার এই বর্জ্যগুলোকে স্থান দেওয়ার জন্যই আলাদা একটা জায়গা রাখা প্রয়োজন পড়বে আগামী দিনে, প্লাস্টিক, পলিথিন যে হারে আমরা ব্যবহার বাড়াচ্ছি। তো এটা গেল একটা ওভারঅল ধারণা। কিন্তু এমনিতে যদি তোমরা ভালো করে একটু খেয়াল করো, তাহলে দেখবে এই যে বর্জ্যগুলো, যে প্রত্যেকটা যে উৎস অনুযায়ী ভাগ আছে, কোনোটা কঠিন বর্জ্য, কোনোটা তরল বর্জ্য, কোনোটা গ্যাসীয় বর্জ্য, আবার উৎস অনুযায়ী কোনোটা কৃষিক্ষেত্রজাত, কোনোটা পশুপালনজাত, কোনোটা শিল্পজাত। তো এই দেখবে এখান থেকে কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো বায়ুতে মিশে বায়ুর দূষণ ঘটায়, বায়ুর গুণমানের অবনমন ঘটায়, ডিগ্রেডেশন অফ এয়ার। আবার কোনো কোনো বর্জ্য পদার্থ মাটিতে মিশে মাটির গুণমান কমায়, সয়েল ডিগ্রেডেশন, যেমন প্লাস্টিক, পলিথিন মাটির সঙ্গে মিশে মাটির গুণমানকে নানানভাবে হ্রাস করে, মাটিতে বসবাসকারী জীবজগতের পক্ষেও ক্ষতিকারক, যেটা ভৌম জল সঞ্চয় বা প্রবেশ করার ক্ষেত্রে বাধা দেয়। আবার কিছু বর্জ্য আছে যেগুলো জলে মিশে জলের দূষণ ঘটায়, অর্থাৎ এই বর্জ্যগুলো সেটা কৃষিজাতই হোক, শিল্পজাতই হোক, খনিজাতই হোক, আর যাই হোক, তো এই বর্জ্যগুলোর মধ্যে বেশিরভাগ বর্জ্যই যদি পরিবেশের বিভিন্ন উপাদানে গিয়ে বা পরিবেশের বিভিন্ন অংশে গিয়ে মিশ্রিত হয়, যেমন বায়ুমণ্ডলে, মাটিতে বা জলে, যেখানে হোক, বা এমনকি সেটা ঘুরিয়ে যদি মানব শরীরেও যদি প্রবেশ করে, তাহলে কিন্তু সেটা নানা রকমের সমস্যা তৈরি করে। একে তো পরিবেশ সমস্যা, পরিবেশের গুণমানের হ্রাস, এইগুলো তো ঘটবেই, এবং পরোক্ষভাবে সেটা যদি মানুষের শরীরে কোনোভাবে এসে প্রবেশ করে,
তাহলে নানা রকম রোগ ব্যাধিরও সৃষ্টি করবে। তো এই বর্জ্যগুলোকে তাহলে নিরাপদভাবে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, নিরাপদভাবে নিশ্চিহ্ন করে দেয়া। তাহলে এটাকে আমরা ম্যানেজমেন্টের একটা পার্ট আমরা বলতে পারি নিরাপদ নিষ্কাশন বা নিরাপদ নিশ্চিহ্নকরণ। অর্থাৎ যে বর্জ্যগুলো আর পৃথিবীতে আর অস্তিত্ব থাকবে না, তাহলেই তারা পরিবেশে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। তাহলে এই নিরাপদ নিশ্চিহ্নকরণ করে দেওয়া। সেই নিশ্চিহ্নকরণটা কিভাবে হতে পারে? সেই নিশ্চিহ্নকরণটা বিভিন্ন রকম পদ্ধতিতে হতে পারে, এগুলো আমরা পরে আসছি। অথবা সেটাকে আবার অন্য কোনো সম্পদ হিসাবে কাজে লাগানো, মানে সেটা বর্জ্য হিসাবে আর থাকলো না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জৈব অভঙ্গুর বর্জ্য আছে যেগুলোকে নিশ্চিহ্নকরণ করতে গেলেও পরিবেশের পক্ষে ক্ষতিকারক। যেমন ধরো প্লাস্টিক যদি আমরা দহন করাই, মানে যদি জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই, তাহলে প্লাস্টিক থেকে মানে দহনের ফলে যে বিষাক্ত গ্যাস সৃষ্টি হবে সেটাও আবার বায়ুমণ্ডলের পক্ষে কিন্তু ক্ষতিকারক। তাহলে এমন একটা ওয়ে আমাদের বার করতে হবে, এমন একটা উপায় আমাদের বার করতে হবে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। অর্থাৎ পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অথচ সেই বর্জ্যগুলোকেও আমরা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবো, ইউটিলাইজ করে নিতে পারবো, বা অন্য কোনো ফর্মে তাকে রূপান্তরিত করে নিতে পারবো। তাহলে এই যে টোটাল যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। তাহলে কোনো বর্জ্যের এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নিরাপদভাবে নিশ্চিহ্নকরণ করে দেওয়া সেটাকে, অথবা পুনর্ব্যবহার বা পুনর্চক্রীকরণ ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে তাকে আবার সম্পদে পরিণত করার যে একটা বিজ্ঞানসম্মত কৌশল বা কর্মসূচি, তাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। কেন এই বর্জ্য ব্যবস্থাপনা? যদি আমরা এই বর্জ্যগুলোকে ব্যবস্থাপনা না করতে পারি, একাধারে যেমন পরিবেশের পক্ষে ক্ষতি, জীবমণ্ডলের ভারসাম্যে ক্ষতি, জীব বৈচিত্র্য ধ্বংস, অন্যদিকে তেমন অজৈব এই জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থগুলো স্থান তাকে দেওয়ার জন্য আমাদের নিজেদের হয়তো জায়গা ছেড়ে দিতে হবে। এবার চলে আসা যাক এই ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। দেখো, ম্যানেজমেন্টের বিভিন্ন কৌশল আছে, কারণ সব রোগের যেমন একই ওষুধ হয় না, ঠিক তেমনই সব ধরনের বর্জ্যের সমান ম্যানেজমেন্ট প্রসিডিওর হয় না। কঠিন বর্জ্যের ক্ষেত্রে একরকম প্রসিডিওর, তরল বর্জ্যের ক্ষেত্রে একরকম প্রসিডিওর, গ্যাসীয় বর্জ্যের ক্ষেত্রে একরকম টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হয়। আবার কঠিন বর্জ্যের মধ্যেও যেগুলো বায়োডিগ্রেডেবল সেগুলো এক ধরনের টেকনিক ইউজ করতে হয়, যেগুলো নন বায়োডিগ্রেডেবল সেগুলোর জন্য আর এক ধরনের টেকনিক ইউজ করতে হয়। তাহলে প্রত্যেকটা বর্জ্য তার একটা স্বতন্ত্র ম্যানেজমেন্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলোকে মেনে আমরা সেই বর্জ্যটাকে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। কিন্তু সার্বিকভাবে এই টোটাল ম্যানেজমেন্টের এই সিস্টেমটাকে সার্বিকভাবে আমরা তিনটে কৌশলের মধ্য দিয়ে করতে পারি। এই তিনটে কৌশলকেই বলা হচ্ছে 3R। তো প্রথমেই চলে আসা যাক, 1 নম্বর আরটা হচ্ছে রিডিউস, অর্থাৎ হ্রাস করা। অর্থাৎ আমরা মানে এমন কোনো দ্রব্যের ব্যবহার করব না যেটা সিঙ্গেল ইউজ হয়ে যাওয়ার পর সেটা আমাদের কাছে পরিবেশের কাছে বোঝা বা বর্জ্য হয়ে দাঁড়াবে। তাহলে ব্যবহারগুলোকে কমাতে হবে। যেমন প্লাস্টিক পলিথিন আমাদের ব্যবহার কমাতে হবে। যদি আমরা এর ব্যবহারটাকেই যদি রিডিউস করি, তাহলে সেই প্লাস্টিকটা আর নতুন করে আমার বর্জ্য তৈরি হলো না। আমি বাজারে গেছি, যদি সবজি কিনতে যদি ব্যাগ নিয়ে যাই, তাহলে আমাকে আর পলিথিনের বা প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক পলিথিনে করে আমাকে সবজি আনতে হচ্ছে না। যদি আমি না নিয়ে যাই তাহলে আমাকে ওটাতে আনতে হবে। সবজিটা বাড়িতে রেখে দেওয়ার পর প্লাস্টিক পলিথিনটা আমি ফেলে দেবো, সেটা বর্জ্য হয়ে যাবে। কিন্তু আমি যদি সচেতনভাবে এটাকে রিডিউস করি, এর ব্যবহারটাকে যদি কমাই, যে না প্লাস্টিক পলিথিন আমি নেব না, আমি ব্যাগ নিয়ে যাব বা অন্য কোনো কন্টেনার নিয়ে যাব যাতে করে আমি সেই জিনিসটা আমি নিয়ে আসবো, তাহলে কিন্তু সেই জিনিসটার ব্যবহার হ্রাস পায়। তাহলে ব্যবহার হ্রাস করা, খুব সচেতনভাবে ব্যবহারকে হ্রাস করতে হবে, রিডিউস করতে হবে, যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো, এগুলো একটা বেসিক, এগুলো ম্যানেজমেন্ট প্রসিডিওর, রিডিউস। তারপরে সেকেন্ড আরটা হচ্ছে কি রিইউজ, পুনর্ব্যবহার। পুনর্ব্যবহার, রিইউজ, পুনরায় ব্যবহার করা, পুনর্ব্যবহার। এই পুনর্ব্যবহার ব্যাপারটা কীরকম, একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরা যাক
একটা লোহার বালতি আমরা ব্যবহার করছি, কি কাজে লাগছে সেটা? ধরা যাক সেটা স্নানের বা বাড়ির এমনি দৈনন্দিন জল ধরার কাজে সেটা কাজে লাগছে। কিন্তু দীর্ঘদিন ব্যবহৃত হওয়ার পর লোহার বালতিটাতে ছিদ্র হলো, অনেকগুলো খারাপ হয়ে গেল, সে আর জল ধরে রাখতে পারছে না যেহেতু ছিদ্র হয়ে গেছে। তাহলে জল ধরে রাখার প্রশ্নে বালতিটা যে সম্পদ রূপে আমাদের কার্যকারিতা দিত, সেটা এখন সেই কার্যকারিতা দিতে পারছে না, আমরা তার থেকে সেই কার্যকারিতাটা আর কনজিউম করতে পারছি না। তাহলে সেই বালতিটাকে আমরা ইন জেনারেলভাবে কী করব? ফেলে দেব। তাহলে সেটা বাতিল জিনিস হয়ে গেল, বর্জ্য হয়ে গেল না। সেই বালতিটাকে আমরা অপেক্ষাকৃত কোনো কম গুরুত্বপূর্ণ কাজে, হয়তো তার জল ধরার কাজটা হয়তো তাকে দিয়ে আর করানো গেল না, কিন্তু সেটাকে আমরা একটা ডাস্টবিন হিসাবে ব্যবহার করতে পারি, সেটাকে আমরা একটা ফুল গাছের টব হিসাবে ব্যবহার করতে পারি। আবার ধরা যাক বিভিন্ন সব জিনিসগুলো হয়, যেমন ধরা যাক নারকেলের শাঁসটা খাওয়ার পর তার যে মালা, সেটা অ্যাকচুয়ালি বর্জ্য, যদিও জৈব ভঙ্গুর বর্জ্য, কিন্তু সেই বর্জ্যটাকে ফেলে না দিয়ে ওটা দিয়েই বিভিন্ন রকম আমাদের হস্তশিল্পে যে হ্যান্ডিক্রাফটের বিভিন্ন শিল্প গড়ে তোলা যায়, ঘর সাজানো জিনিস করে তুলে নেওয়া যায়। এই জিনিসগুলো অর্থাৎ যেটা এক কাজে তার মূল যে কাজ, সেই কাজে ব্যবহৃত হয়ে যাওয়ার পর যখন সেটা আর সেই কাজে ব্যবহারের উপযোগী থাকে না, তখন তাকে অন্য একটা কাজে পুনর্নিয়োগ করা হয়। এই ব্যাপারটাকে বলা হয় পুনর্ব্যবহার, রিইউজ করা। ঠিক আছে, এটাকে বলা হয় রিইউজ করা। যে একবার একটা, যেমন ধরা যাক আমরা যে খাতায় লিখছি, খাতাটার এখানে প্রধান, খাতাটা আমাদের কাছে সম্পদ, কারণ হচ্ছে খাতাটাতে আমরা লেখার কাজ করি, কিন্তু খাতাটা লেখা হয়ে যাওয়ার পর সেটাকে আমরা ফেলে দেবো? দেখব না। সেই খাতাটাকে যারা কিনে নিয়ে যায় তারা আবার দেখেছি কেউ আবার দোকানে নিয়ে গিয়ে সেটাতে ঠোঙা করছে। তাহলে ওই একই কাগজ, প্রধান যার কাজ লেখার কাজ হয়ে যাওয়ার পর, বা বই ছাপার কাজ হয়ে যাওয়ার পর, তার যখন কার্যকারিতা শেষ হয়ে গেল তখন সেটা ঠোঙার তৈরির কাজে লেগে গেল। তাহলে এইভাবে কোনো একটা জিনিসকে আমরা বর্জ্য হিসাবে না বাতিল করে দিয়ে সেই বস্তুটাকে আমরা রিইউজ করে নিতে পারি, যাতে নতুন করে আর সেই বর্জ্যটা তৈরি হতে অতটা না পারে। একটু এর প্রসিডিওরটাকে একটু দীর্ঘায়িত করে দিই, যাতে নতুন করে আর বর্জ্য আবার জমা না হয়, ওটাকেই রিইউজ করে করে চালাই। আর নেক্সট হচ্ছে কি রিসাইকেল। রিসাইকেল মানে হচ্ছে পুনর্নবীকরণ, পুনর্নবীকরণ, রিনিউ করা, রিসাইকেল করা। ওই লোহার বালতিটাই গলিয়ে দিলাম, গলিয়ে আবার নতুন একটা লোহার কিছু জিনিস তৈরি করলাম, তাহলে মাটির নিচে আকরিকটা আমাকে কম তুলতে হচ্ছে অবশ্যই। তাহলে এই রকম জিনিসটাকে যখন তার মূল চরিত্রটাকে পুরো বদলে ফেলা হয়, ছিল বালতি হয়ে গেল মগ, ছিল বালতি হয়ে গেল কোনো টিউবওয়েলের বডি, ছিল কাগজ সেটা রিসাইকেল করে আবার তৈরি হয়ে গেল অন্য একটা কাগজ, অর্থাৎ তার মূল চরিত্রটাকে আবার কারখানায় নিয়ে গিয়ে সম্পূর্ণরূপে পরিবর্তন করে নতুন একটা পদার্থে পরিণত করা হয়। ছিল এমনি একটা প্লাস্টিক বোতল ছিল হয়তো, সেটা, সেই বোতলটা যদি আমি রিইউজ করতাম তাহলে সেই বোতলটাকে কেটে দিয়ে ছোট ছোট ফুলদানি করা যেতে পারতো, কেউ যদি হ্যান্ডিক্রাফটের কাজ করে। বা জলের বোতলটাকে কেটে ফেলে দিয়ে সেই জায়গাটাতে কেউ সেটাকে অন্য কোনো তেল জাতীয় জিনিস বা কেরোসিন ইত্যাদি রাখতে পারতো। কিন্তু এই ক্ষেত্রে রিসাইকেল হলে কী হবে? সেই বোতলটাই আর থাকবে না, সেই বোতলের প্লাস্টিকটাকে পুরো রিমডেলিং করে ফেলা হবে। শুধু রিমডেলিং বললে ভুল হবে, তাকে একদম রিসাইকেলিং করে ফেলা হবে, অর্থাৎ তার মূল চরিত্রটাকে পুরো ভেঙে তছনছ করে গলিয়ে ধ্বংস করে, কিন্তু মেটেরিয়ালটাকে কাজে লাগিয়ে আবার একটা অন্য ফর্মে কোনো জিনিস তৈরি করা হলো, সেটাকে বলা হচ্ছে রিসাইকেল। তাহলে এই প্রসঙ্গে দেখো ডিফারেন্স বিটুইন রিইউজ অ্যান্ড রিসাইকেল, পুনর্ব্যবহার এবং পুনর্নবীকরণ। পুনর্ব্যবহারটা কি বললাম? জাস্ট আমি ওই একটাই উদাহরণ দিয়ে বলছি, কাগজ, একটা খাতা, খাতাটা তার কাজে লেগে যাওয়ার পর সেটাকে ঠোঙা করে ফেলা, কাগজটা কাগজই রইল, যে খাতার লেখাটা ছিল সেই লেখাটাই রইল, শুধু কেটে সেটাকে ঠোঙা করে নেওয়া হলো।
কিন্তু রিসাইকেল কি, সেই কাগজটাকে যখন গলিয়ে পুনরায় কাষ্ঠমণ্ড এই কাগজের মণ্ড তৈরি করে, পেপার পাল্প তৈরি করে আবার নতুন করে অন্য কাগজ তৈরি করে দেওয়া হলো, নিউজ প্রিন্ট তৈরি করে নেওয়া হলো, সেটাকে বলা হচ্ছে রিসাইকেল। অর্থাৎ এটাতে তার মূল চরিত্রটা একই থাকে, শুধু ফর্মটা বদলায়, শেপটা বদলায়। এটাতে তার মূল চরিত্রটাই পুরো বদলে যায়, তার শেপটা তো বদলে যায়ই, এমনকি সেই জিনিসটাও সেই জিনিস থাকে না, কেবলমাত্র বস্তুটাকে কাজে লাগিয়ে অন্য একটা জিনিসে সেটা তৈরি করা হয়। এটা গেল রিইউজ আর রিসাইকেল। লোহার বালতি যখন লোহার বালতিই থাকবে, সেটাকে যখন টব হিসাবে ব্যবহার করে নেবো, সেটা রিইউজ। আর লোহার বালতি যখন লোহার বালতি আর থাকবে না, সেটাকে গলিয়ে লোহাটাকে বের করে যখন অন্য কোনো লোহার জিনিস তৈরি করে নেব, বাটখারা তৈরি করে নিতে পারি, লোহার কোনো রড তৈরি করে নিতে পারি, গ্রিল তৈরি করে নিতে পারি, সেই জিনিসটাকে আমরা বলবো রিসাইকেল, যেটাকে যখন গলিয়ে আবার নতুন করে তৈরি করা হবে। ঠিক আছে? তবে বর্তমানে এই 3R এর পাশাপাশি আর একটা আর কনসেপশন যোগ হয়েছে, এটা সচেতনতার ওপর সবটা নির্ভর করে। এই আরটা কি? এই আরটা সবার প্রথমে যাওয়া উচিত রিফিউজ, যে না না আমার প্লাস্টিক লাগবে না, রিফিউজ করা। যদিও আমরা এখনও সেই সচেতনতা লেভেলে পৌঁছতে পারিনি, আমাদের যতক্ষণ না বাধ্য করাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজে থেকে সচেতন হয়ে সেই জিনিসটা রিফিউজ করি না। আচ্ছা তোমরাই বলো তো, তোমরা বাজারে গেলে কেউ যদি কোনো প্লাস্টিকে করে কোনো জিনিস দেয়, তোমরা নিজে থেকে কতজন বলো যে না না আমার ওই প্লাস্টিকটা লাগবে না, আমি ব্যাগ এনেছি? বরঞ্চ আমরা উল্টে চেয়ে নিই কিছু জিনিস, যে একটা ক্যারি ব্যাগ হবে প্লাস্টিকের। কিন্তু না, এই ম্যানেজমেন্টের কৌশল এখানে মানুষকেই এগিয়ে আসতে হবে বলছে। এখানে কি করতে হবে? রিফিউজ করতে হবে, যে না আমার দরকার নেই ওই জিনিসটা। তাহলে কি হবে? বর্জ্যর উৎপাদনটা, ব্যবহারটা অনেকটা কমে যাবে। ঠিক আছে? তাহলে 3R বললে রিডিউস, রিইউজ, রিসাইকেল। যদি 4R বলে রিফিউজ তার সাথে যোগ হবে। এবার চলে আসা যাক ইয়োর রোল, তোমার কি ভূমিকা অ্যাজ এ স্টুডেন্ট, একজন সচেতন ছাত্র বা ছাত্রী হিসাবে তোমার কি ভূমিকা? তোমার ভূমিকা, তোমার স্কুলে কিছু ভূমিকা থাকবে, তোমার বাড়িতে কিছু ভূমিকা থাকবে, তোমার পাড়া প্রতিবেশী অঞ্চলে তোমার কিছু ভূমিকা থাকবে। স্কুলে তোমার কি ভূমিকা থাকবে? স্কুলে ভূমিকা থাকবে স্কুলের যে বর্জ্য, অর্থাৎ কাগজ মূলত, তারপর ভাঙা পেন বা কোনো স্কেলের টুকরো, মানে এই শিক্ষা সংক্রান্ত যাবতীয় বা তোমরা যে টিফিনে খাবার দাবার খাও, সেইগুলোকে সংগ্রহ করে আলাদা আলাদা পাত্রে রাখা। একটা বায়োডিগ্রেডেবলগুলো, ধরো কেউ একটা কেক খেলে, কেকের যে এমনি কাগজ যদি থাকে, সেই কাগজটাকে একটা পাত্রে রাখা, আর যদি সেটা প্লাস্টিকের মোড়ক থাকে, সেই প্লাস্টিকের মোড়কটাকে আলাদা পাত্রে রাখা, ভাঙা পেনটাকে আলাদা পাত্রে রাখা, কাগজটাকে আলাদা পাত্রে রাখা। অর্থাৎ যেটা জৈব পচনশীল সেটাকে আলাদাভাবে সংগ্রহ করা, আর যেটা জৈব পচনশীল নয় সেটাকে আলাদাভাবে সংগ্রহ করা। এইভাবে তোমরা স্কুলে করতে পারো, বাড়িতেও ঠিক সেভাবে সংগ্রহ করতে পারো, জনগণকে সচেতন করতে পারো, বন্ধুরা মিলিয়ে বিভিন্ন রকম এই প্লাস্টিক ব্যবহারের বা অন্যান্য বর্জ্যের অপকারিতা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করতে পারো, সচেতনতামূলক পোস্টার আঁকতে পারো, একে পাড়ায় স্কুলে বিভিন্ন জায়গায় সেটা দিতে পারো। তো এইভাবে তোমরা তোমাদের নিজেদের মতন করে এই বর্জ্যের ক্ষতিকারক দিক, যে আগামী দিনে এই বর্জ্য আমাদেরকে কতটা আরও বিপদে ফেলবে, সেই সম্পর্কে নিজেরাও হাতে কলমেও যেমন কিছু করতে পারো, তেমন অন্যকে সচেতন করার মধ্য দিয়েও নিজের ভূমিকা পালন করতে পারো। আজকে এ পর্যন্তই থাক।